আমন্ত্রণ মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24-এ শুনছিলেন শিরোনাম। আপনাদের সাথে আছি আশিক তমাল। ফ্যামিলি কার্ডের আওতায় দেয়া হতে পারে মাসিক 2,000 কোটি টাকা, যেখানে বছরে 50 লাখ সুবিধাভোগীর জন্য গুনতে হবে 12,000 কোটি টাকার বেশি। অর্থের যোগানে বিদ্যমান কিছু সামাজিক সুরক্ষা কর্মসূচির সাথে সমন্বয় করা হতে পারে নতুন এ উদ্যোগের। এমন সব প্রস্তাবনা নিয়ে তৈরি হচ্ছে ফ্যামিলি কার্ডের কর্মকৌশল, যা চূড়ান্ত হচ্ছে এই সপ্তাহেই। ইমদাদ হকের রিপোর্ট। নারীদেরকে সহযোগিতা করার জন্য আমরা প্রত্যেকের হাতে হাতে একটি ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। সরকার গঠনের পর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপির অগ্রাধিকার কর্মসূচিতে স্থান পেয়েছে ফ্যামিলি কার্ড বিতরণ। আসছে ঈদের আগেই শুরু হচ্ছে পাইলট প্রকল্প। যে প্রধান নারী যে সংসারটা চালাচ্ছে তার হাতে আমরা দিতে চাচ্ছি। শুরুতে বাছাই করা হয়েছে বগুড়া ও দিনাজপুরের 8টি উপজেলাকে। পাইলট কর্মসূচি শুরু হচ্ছে গাবতলী ও নবাবগঞ্জ উপজেলায়। সুবিধাভোগী বাছাইয়ে আমলে নেওয়া হচ্ছে বিবিএস-এর সবশেষ খানা জরিপকে। তথ্য বলছে, বর্তমানে সামাজিক সুরক্ষার বিভিন্ন কর্মসূচির আওতায় সুবিধাভোগী রয়েছেন 4 কোটিরও বেশি জনগোষ্ঠী, যা থেকে যাচাই বাছাই করা হচ্ছে প্রকৃত সুবিধাভোগীদের সংখ্যা। সংশ্লিষ্টরা জানান, ফ্যামিলি কার্ডের আওতায় সুবিধাভোগীদের দেয়া হবে মাসিক 2,000 কোটি টাকা। এতে বছরে 50 লাখ পরিবারের জন্য লাগবে 12,000 কোটি টাকার বেশি। সমাজকল্যাণ মন্ত্রী জানান, অগ্রাধিকার ভিত্তিতে কার্ড পাবেন হতদরিদ্র ও দরিদ্র পরিবারের সদস্যরা। কোন জনগণের তুষ্টি আপনি করছেন? যারা দুর্ভোগে আছে, জীবিকা কষ্টে আছে, তো তাদের তুষ্টির জন্য যদি আপনি প্রকল্প নেন, সেখানে তো আর প্রশ্নের কোনো সুযোগ নাই। তথ্য বলছে, সরকারের উদ্যোগটি সমন্বয় করা হচ্ছে বিদ্যমান সামাজিক সুরক্ষা কর্মসূচির সাথে, যা বাস্তবায়নে অর্থ আসছে খাদ্য মন্ত্রণালয়ের খাদ্যবান্ধব কর্মসূচি থেকে বছরে 1,203 কোটি টাকা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভালনারেবল উইমেন ডেভেলপমেন্ট কর্মসূচি থেকে 2,223 কোটি টাকা। এছাড়া বয়স্ক ও বিধবা ভাতা, মা ও শিশু সহায়তা কর্মসূচি থেকে আসতে পারে আরও 2,121 কোটি টাকা। চলমান যে কর্মসূচিগুলি আছে সেগুলোর বড় সমস্যা হলো এগুলো যাদেরকে দেওয়ার কথা সহায়তা, তাদের কাছে এটা পৌঁছায় না। আবার যাদেরকে দেওয়ার কথা না, তারা এটা পেয়ে যান। আবার এই দেয়ার পথে অনেক টাকা অন্যরা তৃতীয় পক্ষ নিয়ে চলে যান। কাজে এখানে তো বেশ অপচয় হচ্ছে। যেই কর্মসূচিগুলি আছে সেগুলোকে কনসলিডেট করে যদি নতুন প্রকল্পটা আসে, যেটা অন্য প্রকল্পের রিপ্লেসমেন্ট হবে, তাহলে তো আপনার এডিশনাল ফাইন্যান্সিং প্রেশারটা আসে না। ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি কাজ করছে কর্মকৌশল তৈরিতে, যা চূড়ান্ত হচ্ছে চলতি সপ্তাহেই। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সাজানো হবে প্রকল্প। উন্নয়নের দৌড়ে পিছিয়ে থাকা বিভাগ ও জেলা পাবে বাড়তি গুরুত্ব, এমন মন্তব্য করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। রোববার প্রথমবারের মতো পরিকল্পনা মন্ত্রণালয়ে অফিস করেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রী। 23 লাখ কোটি টাকার বেশি সরকারি ঋণের ভার নিয়ে যাত্রা শুরু করেছে নতুন সরকার। কাটেনি ব্যাংকিং খাতের দুরবস্থাও। এমন অবস্থায় দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ মন্ত্রণালয়ে আসেন পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও প্রতিমন্ত্রী জুনায়েদ সাকিব। নতুন মন্ত্রীকে স্বাগত জানান পরিকল্পনা বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের শীর্ষ কর্মকর্তারা। এ সময় পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা কথাবার্তা কম বলে কাজ বেশি করতে চাই। আমরা একটু কথাবার্তা কম বলে কাজ বেশি করতে চাই এবার, ঠিক আছে? আমরা মাত্র আসলাম, তো বসি কথাবার্তা বলি, জানানোর সময় মতো জানাবো। বিকেলে পরিকল্পনা মন্ত্রণালয়ে আসেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। বলেন, চলমান উন্নয়ন প্রকল্প বন্ধ করার কোনো চিন্তা নেই সরকারের। উন্নয়ন কাজ ও সংস্কার চলবে একসাথে। কোনো কিছু স্থবির করা, গতিহীন করা বর্তমান সরকারের লক্ষ্য নয়। বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে গতিটা বজায় থাকবে, এর মধ্যেই পর্যালোচনাও চলবে। প্রতিমন্ত্রী জানান, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রকল্প সাজানো হবে। উন্নয়নে দৌড়ে পিছিয়ে থাকা বিভাগ ও জেলা পাবে বাড়তি গুরুত্ব। দেশের বেশিরভাগ যারা এখানকার যারা সম্পদ সৃষ্টি করেন, সেই সব খেটে খাওয়া মানুষ, তাদের ন্যায্য হিস্সাটা
খুব জরুরি, এবং সেইটা যত বেশি তৈরি হতে থাকবে সামষ্টিকভাবে অর্থনীতিরও বিকাশ ঘটবে সেটার উপর দাঁড়িয়ে। অন্তর্বর্তী সরকারের সময়ে সংশোধিত সহ 251টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এসব প্রকল্পে বরাদ্দ রাখা হয় 3,78,255 কোটি টাকা, যার মধ্যে 98টি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সময়ে নেয়া। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা। সারা বছরের লাভ এক রমজানেই তুলতে চান ব্যবসায়ীরা, এমন অভিযোগ কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের। তাদের দাবি, ব্যবসায়ীদের দৌরত্ব নিয়ন্ত্রণে ব্যর্থ হলে অকার্যকর হয়ে পড়বে সরকার। বাজারে সিন্ডিকেটের দৌরত্ব কমাতে সরকারের কার্যকর পদক্ষেপের দাবিও তোলা হয়। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা এসব অভিযোগ করেন। এ সময় তারা মৌলভীবাজারে ভোক্তা অধিকারের অভিযানে বাধা ও বাজার বন্ধের হুমকির প্রতিবাদও জানান। এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি তোলেন বক্তারা। বলেন, অনিয়মের প্রমাণ থাকার পরও মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি অভিযানে বাধা দিয়েছেন। অনেকগুলো সংস্কার কমিশন হইলেও কিন্তু বাজার নিয়ন্ত্রণ করার জন্য, বাজার সিন্ডিকেট ভাঙার জন্য যে সংস্কারের দরকার সেটা কিন্তু করা হয় নাই। আমাদের এই মানববন্ধনের পরপরই কিন্তু আমরা মন্ত্রণালয়ে আমরা স্মারকলিপি দিচ্ছি, মন্ত্রী বরাবর স্মারক দিচ্ছি, সচিব বরাবর স্মারকলিপি দিচ্ছি, এবং প্রত্যেকটা জেলা থেকেই মন্ত্রী বরাবরে আমাদের জেলাগুলি থেকে স্মারকলিপি আসতেছে। দর ধরে রাখতে ডলার ক্রয় অব্যাহত রেখেছে বাংলাদেশ ব্যাংক। আজও 8টি বাণিজ্যিক ব্যাংক থেকে 12 কোটি 30 লাখ ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সবশেষ হিসাবে এমন তথ্য উঠে এসেছে। প্রতি ডলার কাট অফ রেট বা মূল্য ধরা হয়েছে 122 টাকা 30 পয়সা। হিসাবে দেখা যায় চলতি ফেব্রুয়ারি মাসেই প্রায় 145 কোটি ডলার কিনে নিল কেন্দ্রীয় ব্যাংক। আর চলতি অর্থ বছরে এই পর্যন্ত বাজার থেকে 538 কোটি ডলার তুলে নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। এছাড়া ফেব্রুয়ারি মাসের প্রথম 21 দিনে দেশে প্রবাসী আয় এসেছে 230 কোটি ডলার। বছর ব্যবধানে এই আয় বেড়েছে 20%। ক্ষতিগ্রস্ত ঋণ গ্রহীতা প্রতিষ্ঠানের জন্য নীতি সহায়তা আরও সহজ করল বাংলাদেশ ব্যাংক। রোববার এমন নির্দেশনা দেয় কেন্দ্রীয় ব্যাংকটি। বলা হয়, ঋণ পুনর্তফসিলের ক্ষেত্রে নির্ধারিত ঋণের পরিমাণের 50% অর্থ পরিশোধ করে আবেদন করতে পারবেন। পরবর্তী 6 মাসের মধ্যে অবশিষ্ট 50% পরিশোধ করা যাবে। এছাড়া ইতিমধ্যে নীতি সহায়তা প্রদান করা হয়েছে, কিন্তু যৌক্তিক কারণে পূর্ব নির্ধারিত সময়সীমার অতিরিক্ত আরও 3 মাস পর্যন্ত সময় বৃদ্ধি করা যাবে। সুদ মওকুফ সংক্রান্ত কোনো বিষয় বিবেচনার ক্ষেত্রে ব্যাংকার গ্রাহক সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া যাবে। রমজানের শুরু থেকেই বাড়তি বেশিরভাগ নিত্যপণ্যের দর। খুচরা ব্যবসায়ীরা বলছেন, বাজারে পণ্যের ঘাটতি নেই, চাহিদা থাকায় দাম কিছুটা উচ্চই রয়েছে। আর ক্রেতাদের মত, চাহিদার সুযোগ নিয়ে অতিরিক্ত মুনাফা লুটছেন দোকানিরা। চাইলেন বাজার তদারকি। রমজান মাস ঘিরে ভোগ্যপণ্যের বাজারের উত্তাপ যেন আরও বেশি। অসহায় হয়ে যেটিকে অনেকটাই মেনে নিতে বাধ্য হচ্ছেন ভোক্তারা। লেবু, বেগুন সহ বেশিরভাগ পণ্যই কিনতে হচ্ছে বাড়তি দামে। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় লেবুর বাহারি পসরা সাজিয়ে দোকানিরা। পাইকারি পর্যায়েও নেই যোগানের কমতি, তাও স্বাভাবিক সময়ের চেয়ে বিক্রি হচ্ছে বাড়তি দামে। হালি প্রতি মানভেদে লেবু বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। ক্রেতারা বলছেন, চাহিদা ও যোগানের সঙ্গে সম্পর্কিত নয় এ পরিস্থিতি। ক্রেতাদের ঠকিয়ে বাড়তি মুনাফা অর্জনের প্রবণতা এর জন্য দায়ী। লেবু কিনা ছাড়া আমি দিচ্ছি, লেবুর দাম বেশি, আমরা কিনি না, খাবো না লেবু, তা খেয়েছি। প্রত্যেকের দোকানে কিন্তু অনেক প্রচুর লেবু, কিন্তু দামটা ওইভাবে নামার কথা ছিল, কিন্তু করে নাই। রোজার শুরুতে প্রথমে লেবুর দাম ছিল বেশি, এখন কিন্তু কমে গেছে। বাড়তি চাহিদার তালিকায় থাকা গাজর, শসা, কাঁচামরিচ, টমেটো বিক্রি হচ্ছে তুলনামূলক বেশি দামে, যেটিকে বাজার ব্যবস্থাপনায় ব্যর্থতা হিসেবে দেখছেন ক্রেতারা। গেল রাতের আগের রাতেই বেগুন নিলাম 130 টাকা কেজি, সেটা সাইজে অনেক বড় ছিল। তো আজকে বাজার ঘুরে মানে ওই সাইজের বেগুন পেলামই না। তার আবার যাই দেখলাম এক দোকানে, সেখানে 200 টাকা কেজি যাচ্ছে, 200 টাকা। রমজানের এক সপ্তাহ আগে যে দাম ছিল, এখন মোটামুটি তার ডাবল হয়ে গেছে। কাঁচামরিচ বিক্রি করতেছি 120 টাকা 30 টাকা কেজিতে, শসা বিক্রি করতেছি 120 টাকা 100 টাকা, তারপর টমেটো বিক্রি করতেছি 60 টাকা 50 টাকা, গাজর বিক্রি করতেছি 40 টাকা। এমন বাজার পরিস্থিতিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যক্রম আরও শক্তিশালী ও দৃশ্যমান হওয়ার দাবি ক্রেতাদের। শারমিন মাহমুদ, চ্যানেল 24, ঢাকা।
নানা অভিযান পরিচালনার পরও কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না চট্টগ্রামের অসাধু ব্যবসায়ীরা। আজও বাজার নিয়ন্ত্রণে নগরীর পাহাড়তলী কাঁচা বাজারে অভিযান চালিয়ে নানা অনিয়মের প্রমাণ পায় ভোক্তা অধিকার। দুপুরে সংস্থাটির উপপরিচালক ফয়জুল্লাহর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মুরগির দোকানে অতিরিক্ত দাম নেয়া এবং পণ্য তালিকা প্রদর্শন না করার জন্য দুটি প্রতিষ্ঠানকে 15,000 টাকা জরিমানা করা হয়। এ সময় তিনি বলেন, বারবার সতর্ক করা হলেও নির্দেশনা মানছেন না ব্যবসায়ীরা। ওয়াশিংটনের ক্ষমতার করিডোরে যুক্তি ও একগুঁয়েমিতে বদলে যাচ্ছে বৈশ্বিক বাণিজ্যের সমীকরণ। সুপ্রিম কোর্ট সীমারেখা টেনে দেওয়ার পরও নতুন পথে আমদানি শুল্ক কৌশল সাজিয়ে বিশ্ববাজারে আবারও চাপ তৈরি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ঘোষণা দিয়েছেন বৈশ্বিক শুল্ক 15% করার, যদিও একদিন আগেই বলেছিলেন এই শুল্ক হবে 10%। এর মাঝেই প্রশ্ন উঠছে, নির্বাচনের ঠিক আগে এই নীতির রাজনৈতিক মূল্য কতটা গুনতে হতে পারে ওয়াশিংটনকে? সুপ্রিম কোর্টের রায় মানতে নারাজ ট্রাম্প। মাত্র 24 ঘন্টায় দুইবার বদলে গেল যুক্তরাষ্ট্রের বৈশ্বিক শুল্ক নীতি। শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্ট ঐতিহাসিক এক রায়ে ট্রাম্পের শুল্ক কর্মসূচি বাতিল করে দেয়। 6-3 সংখ্যাগরিষ্ঠতার ওই রায়ে আদালত জানায়, জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন ব্যবহার করে ট্রাম্প তার নির্বাহী ক্ষমতা অতিক্রম করেছেন। রায়ের জবাবে ক্ষুব্ধ ট্রাম্প প্রথমে 10% বৈশ্বিক শুল্ক ঘোষণা করেন, কিন্তু পরদিনই শনিবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি তা বাড়িয়ে 15% আনেন, যা আইনের আওতায় সর্বোচ্চ অনুমোদিত হার। সেই সাথে সুপ্রিম কোর্টের রায়কে হাস্যকর, দুর্বল এবং চরম মার্কিন বিরোধী আখ্যা দেন তিনি। নতুন এই শুল্ক আরোপিত হয়েছে 1974 সালের বাণিজ্য আইনের ধারা 122-এর আওতায়, যা এর আগে কোনো প্রেসিডেন্ট ব্যবহার করেননি। এই আইনে শুল্ক সর্বোচ্চ 150 দিন কার্যকর থাকবে। এরপর সেটি বাড়াতে হলে কংগ্রেসের অনুমোদন লাগবে। তবে বিশ্লেষকদের মতে রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেস এই শুল্ক বাড়ানোর পক্ষে ভোট দেবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। ধারা 122-এর আওতায় মূল্যবান খনিজ, ধাতু ও ফার্মাসিউটিক্যালস শুল্কমুক্ত থাকবে, আর ইস্পাত, অ্যালুমিনিয়াম ও গাড়ি খাতে আলাদা আইনে আরোপিত শুল্ক সুপ্রিম কোর্টের রায়ে অক্ষুণ্ণই থাকছে। যেসব দেশ আগেই যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করেছে তাদের জন্য পরিস্থিতি ভিন্ন। মালয়েশিয়া ও কম্বোডিয়ার মতো দেশগুলো আগে যে উচ্চ হারে সম্মত হয়েছিল সেই চুক্তি বহাল থাকবে। একইভাবে ইন্দোনেশিয়াও শুক্রবার স্বাক্ষরিত 19% শুল্ক চুক্তির আওতায় বহাল থাকবে। অন্যদিকে ব্রাজিলের মতো যেসব দেশ এখনও কোনো চুক্তি করেনি, তারা নতুন বৈশ্বিক হারের সুবিধায় 40% থেকে নেমে 15% শুল্কের আওতায় পড়বে। এদিকে এতদিন আইইইপি এর আওতায় আদায় করা অন্তত $130 বিলিয়ন ফেরত দেওয়ার দাবি উঠেছে। ইউএস চেম্বার অব কমার্স ও ন্যাশনাল রিটেল ফেডারেশন দ্রুত ফেরতের আহ্বান জানালেও ট্রাম্প স্পষ্ট করেছেন, আইনি লড়াই ছাড়া সেই অর্থ ফেরত মিলবে না। আন্তর্জাতিক মহলেও সমালোচনা বাড়ছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলছেন, গণতন্ত্রে ক্ষমতার ভারসাম্য থাকা জরুরি এবং একতরফা সিদ্ধান্ত নয়, পারস্পরিক নিয়মভিত্তিক বাণিজ্যই কাম্য। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ শুল্ক নিয়ে চলমান অনিশ্চয়তাকে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য ক্ষতিকর হিসেবে আখ্যায়িত করেছেন। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।